ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, ভালো আছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম ভালো আছি। আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে এই বছর শেষ ক্লাস। আমি নেক্সট হচ্ছে তার 4 তারিখ ক্লাস নিব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। নেক্সট 4 তারিখ ক্লাস নেব। আর আজকে আপনাদেরকে থিওরি নিয়ে যেটা বলবো ভেবেছিলাম সেটা করছি না, কারণ আমার নিজেরও তো কোর্স আছে। তবে আপনারা কি এই বইটা পড়েছেন? অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি হিস্ট্রি, 3rd এডিশনের ম্যাকগি আর ওয়ার্মস এর বইটা, রিচার্ড এল ওয়ার্মস আর জন ম্যাকগি। না ম্যাম, পড়া হয়নি? না ম্যাম। এই বইটাতে আপনারা মোটামুটি, এটা পিডিএফ এও আছে, ঠিক আছে? এটা মোটামুটি অনেক কিছুই মানে আপনারা পাবেন এখান থেকে। অনেক মানে আপনাদের পুরো সমস্ত যেসব থিওরিজদের লেখা পড়বেন বা কিছু তাদের প্রত্যেকেরই আর্টিকেল থেকে শুরু করে অনেক কিছুই আছে, ঠিক আছে? এটা খুবই বোঝার জন্য খুব ইজি একটা বই, খুবই ভালো বই। এটা দেখতে পারেন আপনারা। আর আজকে হচ্ছে গিয়ে আপনাদের যে ফেমিনিজমের উপরে যে বইটা পড়ানোর কথা আমি সেটা নিয়ে আলোচনা করব, ফেমিনিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি, হেনরিয়েটা মুরের। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, শুরুতে হচ্ছে শুরুর যে জায়গাটা আমরা প্রথমে হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোলজিতে কিভাবে আসলে ফেমিনিজম নিয়ে আলোচনাটা শুরু হলো সেটা নিয়ে একটু আলোচনা করব। বেশিক্ষণ ক্লাস নেব না, কিন্তু অল্পভাবেই আসলে বোঝানোর একটা চেষ্টা করে দেখতে পারি আমরা। সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে আসলে ফেমিনিস্ট ক্রিটিক যেভাবে এসছে আস্তে আস্তে হচ্ছে গিয়ে এই ডিসিপ্লিনে, অ্যানথ্রোপোলজির যে ডিসিপ্লিনটা আছে এখানটায় মহিলাদেরকে বা মেয়েদেরকে বা তাদের কাজে যেভাবে আসলে পেরিফেরিতে রাখা হয়েছে বা প্রান্তিকীকরণ করা হয়েছে, তারা যেভাবে আলোচনায় উঠে আসেনি, যেই জ্ঞানতাত্ত্বিক চর্চা বলেন বা এম্পিরিক্যাল স্টাডি কিংবা ফিল্ড ওয়ার্ক যেটাই বলেন, সেখানটায় হচ্ছে গিয়ে মেয়েদের যে কাজগুলিতে মানে ট্র্যাডিশনাল অ্যানথ্রোপোলজির বা আগের যে ক্লাসিক অ্যানথ্রোপোলজিতে তাদের কাজগুলিকে যেভাবে আন্ডারমাইন করা হয়েছে বা ওভাবে উল্লেখিত হয়নি, সেই জায়গাগুলিকে সমালোচনা করে আসলে জেন্ডারের যে জায়গাগুলি সেগুলির ক্ষেত্রে ফেমিনিস্ট অ্যাপ্রোচ বা ফেমিনিজমকে ইনক্লুড করা হয়েছে অ্যানথ্রোপোলজিতে। এই রিলেশনশিপটার যে হিস্ট্রি সেটাই আজকে আলোচনা করা হবে। যেখানটায় মানে আমরা যদি দেখি ফার্স্ট চ্যাপ্টার পড়ানো হচ্ছে, ঠিক আছে? বইয়ের নাম লিখেছেন? জি ম্যাম। ফেমিনিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি, হেনরিয়েটা এল মুর। সেটা হচ্ছে ফেমিনিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি, দ্য স্টোরি অফ আ রিলেশনশিপ। এই অংশ থেকে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আলোচনাটা করা হবে। এথনোগ্রাফিক যে রিসার্চগুলি সেগুলিতে হচ্ছে গিয়ে নারী সবসময় ইনক্লুডেড, কিন্তু দেখা গেছে ট্র্যাডিশনাল যে কিনশিপ এর যে স্টাডিতে অ্যানথ্রোপোলজিস্টরা যেভাবে ম্যারেজ এবং কিনশিপ নিয়ে আলোচনা করেছে, কিন্তু নারীর যে অবস্থান সেটা নিয়ে ওভাবে আলোচনা হয়নি। আর ওভাবে আলোচনা মানে হচ্ছে আলোচনায় এসেছে কিন্তু রিপ্রেজেন্টেশনের যে প্রক্রিয়াটা সেটা সঠিক ছিল না। এটা অনেক ফেমিনিস্ট অ্যানথ্রোপোলজিস্টই এখন এগুলিকে নিয়ে সমালোচনা করছেন বা বলছেন। যেখানটায় দেখা গেছে যে ডিফারেন্ট যে ইন্টারপ্রিটেশনস, সেই জায়গা থেকে মেল এবং ফিমেল এথনোগ্রাফাররা কিভাবে আসলে কাজ করছে, তার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল যেই ফিমেল আছে, স্টাডি আছে, সেখানটায় মেয়েদেরকে যে রিপ্রেজেন্টেশন করেছে ফিমেল এথনোগ্রাফার এবং মেলরা,
সেটা মেইল এথনোগ্রাফাররা বলছেন যে ওমেন আর প্রফেন, অপবিত্র। তারপরে হচ্ছে ইকোনমিক্যালি বা অর্থনৈতিকভাবে আনইম্পর্টেন্ট হিসাবে দেখেছে। তারপরে হচ্ছে তাদেরকে বিভিন্ন রিচুয়ালস থেকে আলাদা করা হয়, এটা বলা হয়েছে। বা দেখা যায় রিচুয়ালগুলিতে তাদের অংশগ্রহণকেই মূল্যায়ন করা হয়নি, তাদেরকে সরিয়ে রাখা হয়েছে। তারপরে হচ্ছে অপর দিকে ফিমেল যে রিসার্চাররা আছে তারা বলছেন যে না, যে সাবসিস্টেন্সের ক্ষেত্রে বা জীবন ধারণের ক্ষেত্রে যে অর্থনীতি আছে সেই অর্থনীতির ক্ষেত্রে নারীর হচ্ছে মানে যে অবস্থান বা যে রোল সেটা হচ্ছে একদম কেন্দ্রীয়। তারপরে বলছে রিচুয়াল এবং অন্যান্য যে ধর্মীয় আচার অনুষ্ঠান বা সামাজিক যে রীতিনীতির যে অনুশীলন সেগুলিতে মেয়েদের অবস্থান অনেক বেশি শক্ত। এবং বলছে যে এছাড়াও তারা এভাবে নারীর যে অবস্থানকে ওনারা একভাবে দেখিয়েছেন, কিন্তু একজন পুরুষ এথনোগ্রাফার আরেকভাবে দেখিয়েছেন। এখন যদি আমরা একই এরিয়ায় দুটো এথনোগ্রাফি নিয়ে আলোচনা করি, দুই দল ভিন্নভাবে তাদের যে জেন্ডারের ধারণা সেটাকে একদম সম্পূর্ণ বিপরীতধর্মী একটা অবস্থানে কি করেছে, লিখেছে, তাই না? তাই তো? জি ম্যাম। তারপরে হচ্ছে নিউ যেই অ্যানথ্রোপোলজি অফ ওমেন, সেটা হচ্ছে গিয়ে আসলে 1970-এর দশকে প্রথম শুরু হয়। যে কারণ অ্যানথ্রোপোলজিতে বা অ্যানথ্রোপোলজির লেখনীতে নারী কিভাবে উঠে এসেছে, কিভাবে তাদের রিপ্রেজেন্টেশন হয়েছে, এই জায়গাগুলিকে আমরা দেখতে পারি। তারপরে যে প্রবলেমটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে প্রথম দিকে এরভাবে আইডেন্টিফাই করা হলো যে এটা হচ্ছে মেল বায়াসনেস থেকে। তারপরে এবং এই মেল বায়াসনেস বা এই যে অবস্থা, এই যে দেখার দৃষ্টি, এটাকে 3টা লেয়ারে বা 3টা টায়ার্সে ভাগ করা হয়েছে। প্রথমত বলা হচ্ছে যে বায়াস হচ্ছে অ্যানথ্রোপোলজিস্টদের দ্বারা হয়েছে, যারা হচ্ছে যে অ্যাজাম্পশন এবং এক্সপেকটেশনস এর উপর ডিপেন্ড করে তারা লিখছে। তাদের যে নিজস্ব সোসাইটির আন্ডারস্ট্যান্ডিং ওটারই রিফ্লেকশন এটা আছে। মেল বায়াসনেস হচ্ছে গিয়ে তারা তার যে সোসাইটিতে শিখে এসছে, যেভাবে সে বড় হয়েছে সেটাই সে তার ফিল্ড রিসার্চে ইমপ্লিমেন্ট করছে। বলছে যে অন্যান্য ভিন্ন ভিন্ন অনেক কালচার আছে, অন্যান্য আদার কালচার আছে কোট আনকোট, যেখানটায় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, উনি কে? কিউসি কম বিডিটি আপনাদের নাম ঠিক করতে বলেছিলাম। আপনাদের পরবর্তীতে অ্যাটেন্ডেন্সের সমস্যা হলে আমি কিন্তু কিছু করতে পারবো না, বারবার বলছি কথাটা। ম্যাম আমি সবাইকে বারবার বলে দিছি ক্লাসে ঢোকার আগে ঠিক করে নেওয়ার জন্য। ম্যাম এটা আসলে পারতেছে না, মানে আনমিউট আসতেছে, রিনেমটা আসতেছে না, পারতেছে না ম্যাম। না, আপনাদেরকে তো আগেই বলেছি, এখন এরকম হলে তো আমি অ্যাডমিট করতে পারবো না। মানে আপনারা আপনারা কি ওয়েটিং রুম দেখতে পাচ্ছেন? আপনারা কি ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছেন? না ম্যাম, ক্লাস শুনতে পাচ্ছি বাট ওই নামটা লিখতে পারতেছি না পার্টিসিপেটরকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখছি আমি। এভাবে তো হবে না, কারণ এটা পারমিট করতে পারবো না। ম্যাম ক্লাসে ঢোকার আগে জুম সেটিং এ গিয়ে ডিসপ্লে নেমটা সবার এডিট করে নেওয়ার জন্য বলছিলাম, না হলে ক্লাসে জয়েন করার পরে আর রিনেম করা যায় না। তো এটা সবাইকে বলে দিছিলাম, বাট অনেকে বুঝতে পারে না হয়তো। মানে আমার ওকে, আপাতত তাহলে হচ্ছে না, ঠিক আছে? বললেন যে এরকম হলে আমি পারমিশন দিব না।
পারমিশন প্রত্যেকবার দিয়ে দিয়ে এই জন্যই মনে হয় আপনারাও ঠিক করছেন না। জি ম্যাম, এটা তাহলে আমি জুম সেটিংয়ে গিয়ে নেক্সট ক্লাসে করে দিব ইনশাআল্লাহ। একবার তো পারা যাচ্ছে। নেক্সট ক্লাস 4 তারিখে। যাই হোক, যেটা বলছিলাম যে ওয়াইডার যে সোসাইটির পারসেপশন, সেটাই অনেকেই কি করছে, প্রকাশ করছে। সেকেন্ড বায়াসনেস যেটা দেখা যায়, যে যে সোসাইটিতে কাজ করতে গেছে সেখানটায় হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ওমেনকে মনে করা হচ্ছে বা কনসিডার করা হচ্ছে সাবঅর্ডিনেট টু মেন। এই কিন্তু এই জায়গাটা যে তার যে অবস্থান, সেই অবস্থান থেকে সে প্রকাশ করার চেষ্টা করছে, তো সেটাও আসলে আরেক ধরনের বায়াসনেস তৈরি করে, জেন্ডার রিলেশনশিপকে এভাবে এক ধরনের সমস্যাই করছে। থার্ড যেই বা ফাইনাল যেই লেয়ারটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের। সেটা হচ্ছে বলছে গিয়ে যে জায়গা থেকে বলছে রিসার্চাররা যে অ্যাসিমেট্রি এবং সিমেট্রি, তাই না, দুটো। যে অ্যাসিমেট্রি দেখলেই মনে করছে তারা নিজের যেই ওন কালচারাল এক্সপেরিয়েন্স আছে সেই জায়গা থেকে মনে করছে এটা আনইকুয়াল, এবং হায়ারার্কি আছে এই সোসাইটিতে, এবং হায়ারার্কিয়াল যে অবস্থা বা যে নেচারটা আছে সেটা জেন্ডার রিলেশনশিপে আমরা দেখতে পারি কি ওয়েস্টার্ন সোসাইটির পারসেপশন অনুযায়ী আনইকুয়াল সিচুয়েশন বিরাজ করে, যেটা মেল এন্ড ফিমেলের মধ্যে, এবং মনে করা হচ্ছে ফিমেলরা জানি ম্যাম। একটু সমস্যা হয় আসলে বারবার যখন করতে হয়, কারণ সবাইকে অ্যাডমিশনের আর আমি পারমিশনটা দিতে পারছি না, কারণ আপনারা নামগুলি যেহেতু ঠিক করছেন না, সো সম্ভব হচ্ছে না। ওকে, এবং আর এছাড়াও হচ্ছে গিয়ে আরো একটা পারসেপশন
সেকশন থেকে ফেমিনিস্ট অ্যানথ্রোপোলজিস্টরা বলছেন যে উইমেন্স মুভমেন্ট কিংবা যেই ধরনের ইস্যুগুলি তৈরি হচ্ছে খালি ফিমেল বা উমেনদেরকে অ্যাড করে দিলেই এবং অ্যাড অ্যান্ড স্টার মেথড এভাবে হয় না, রিসার্চ কখনোই হবে না। কারণ হচ্ছে বা তাদের কোনো পরিবর্তনও হবে না। এর মধ্যে যে সেক্সিজমটা আছে, এর মধ্যে যে রেসিজম আছে, এই জায়গাগুলি থেকে অবশ্যই উত্তরণ ঘটাতে হবে। নয়তো ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বোঝায় যে তাদের ওমেনদের ডেভেলপমেন্ট এজেন্সি কিংবা ডেভেলপমেন্ট বিভিন্ন কাজের মধ্যে ইনক্লুড করলেই তারা সবকিছু পারবে বা তার ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে, মন মানসিকতায় বিরাট পরিবর্তন হয়ে এসছে, এটা ভাবা যাবে না। এডলিন আর্ডিনার এই জন্য আসলে বলছেন যে উনি এই সিগনিফিকেন্সটাকে দেখছেন মেল বায়াসনেস হিসেবে এবং একটা ডেভেলপমেন্ট মডেলের ক্ষেত্রে উনি যেই থিওরির কথা বলছেন বা উনি যেই প্রপোজড থিওরির কথা বলেছেন সেটাকে মিউটেড গ্রুপ হিসাবে দেখা হচ্ছে, যেখানটায় বলা হচ্ছে উনি বলছেন বা আর্গিউ করছেন যে ডমিনেন্ট গ্রুপ সোসাইটিতে হচ্ছে জেনারেট করে এবং ওদের যে স্ট্রাকচার অফ কন্ট্রোল এগুলি কন্ট্রোলিং পাওয়ারে তারাই থাকে এবং তারা যেভাবে আসলে যে মুডে দেখতে চায় সোসাইটিকে সেই মুডে রাখছে। ওকে, আচ্ছা আমি একটু অনুরোধ করি, ঠিক আছে, আপনাদের মানে ক্লাসের ফার্স্ট 10 মিনিটের মধ্যে সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এরপরে যদি হয় এরপরে আমি আসলে পারমিট করবো নাকি এটা একটা ডিফিকাল্ট একটা চয়েস আমার জন্য, খুবই মানে সমস্যা। মনে করা হয় অনেক যেই গ্রুপ মানে মনে করা হচ্ছে এদের আসলে কোনো মতামতের গ্রহণযোগ্যতা সোসাইটি থেকে দেয় না। একটা হচ্ছে জিপসি, চিলড্রেন, ক্রিমিনালস অ্যান্ড ওমেন। ইভেন আমাদের সোসাইটিতেও একসময় কি ছিল, ভোটাধিকারের ক্ষেত্রে ভোটাধিকারের যে নিয়ম সেটা অনেক আগে ইনক্লুড হলেও মহিলাদের ভোট দিতে যেতে দেওয়া হতো না, যে তারটা হাজবেন্ডই আছে সে, কিংবা ইভেন এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় যে হাজবেন্ড বা পরিবারের পুরুষ সদস্যরা যাকে ভোট দিচ্ছে একজন মহিলাকেও বাধ্য করা হয়েছে তাকেই ভোট দেওয়ার জন্য, তাদের সাপোর্ট যারা আছে তাদেরকে, তাই তো? জি ম্যাম। তারপরে হচ্ছে উনি বলতে চাচ্ছেন, আর্ডিনার বলতে চাচ্ছে মিউটেডনেস হচ্ছে গিয়ে সোসাইটির যে ডমিনেন্স আছে, ডমিনেন্ট এবং সাবডমিনেন্ট গ্রুপ সোসাইটির তৈরি হয়েছে। যদিও হচ্ছে ওনার থিওরি এটা বলছে না যে মিউট মানে হচ্ছে গিয়ে আসলেই সাইলেন্ট বা আসলেই চুপ করে থাকতে হবে, আসলেই মুখ থাকবে বা মুখ বন্ধ থাকবে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তারা তাদেরকে নেগলেক্ট করা হয় যে এম্পিরিক্যাল যে রিসার্চ আছে সেখানটায়, তাদের যে অ্যাক্টিভিটি বা রেসপন্সিবিলিটি আছে তারা ওগুলি নিয়ে কথা বলছে, তাদের অ্যাক্টিভিটিগুলি নিয়ে তারা আলোচনা করছে, তারা জানাচ্ছে, কিন্তু বলা হচ্ছে তারপরও তাদের কাজগুলি মিউটেড থেকে যাচ্ছে এবং অনেক সময় তারা সত্যি যেই ধরনের কাজগুলি করে সেগুলি ওভাবে প্রকাশ করতে পারছে না। আপনারা যদি রিসার্চে যখন গেছিলেন সেকেন্ড ইয়ারে ফিল্ড ওয়ার্কে, তখন যখন কোশ্চেন করা হবে বেশিরভাগেরই আপনারা কি লিখেছেন, মহিলাদের ক্ষেত্রে যখন ডেটাটা নিয়েছেন তখন আপনারা লিখেছেন গৃহিণী, বা তারাও বলার সময় বলেছে কিছু কাজ করি না, কিন্তু যখন জিজ্ঞেস করছেন তারা কিন্তু অনেক কাজ করছে, কিন্তু তারপরেও আমরা কি করছি, তাদের কাজের কোনো মূল্যায়ন করছি না, তাদের মূল্য দিচ্ছি না, বলছি যে গৃহিণী কিছু করে না, ঘরে থাকে। বোঝা গেছে সমস্যাটা কোথায়? মানে আমাদের দেখার দৃষ্টিতেও যে সমস্যাটা আছে, যে বায়াসনেস আছে, খালি যে মেল বায়াসনেস একজন মেইলের মধ্যেই থাকবে তা কিন্তু না। মেল বায়াসনেস একজন ফিমেল রিসার্চার, একজন যে কোনো একটা ফিমেলও বহন করতে পারে, যে সোসাইটি আমাদেরকে, কারণ এই যে বেড়ে ওঠা এই স্টেরিওটাইপ করে কথা বলা এগুলি সমস্ত আমরা সোসাইটি থেকেই কি করছি, শিখেছি। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই গ্রুপটাকে বলছি সাবডমিনেন্ট গ্রুপ,
তারপরে হচ্ছে একটা স্ট্রাকচার এবং একটা বক্সের মধ্যে পড়ে আমরা বলতে চেষ্টা করছি। এবং অনেক ক্ষেত্রেই ফ্রি যে এক্সপ্রেশন ফিমেলদের এইটা হচ্ছে গিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে না। এবং দেখা যাচ্ছে মেল ডমিনেন্সের কারণে যে কথা তারা বলতে চাচ্ছে সেই কথাও তারা তাদের ভিউটা তুলে ধরতে পারছে না। এই জন্য অনেক জায়গায় এই কারণেই আসলে আর্ডেনার বলছেন, এডউইন আর্ডেনার বলছেন যে ওরা হচ্ছে দে আর মিউটেড। উনি হচ্ছেন এই এক্সিস্টেন্সের সাথে মেল এবং ফিমেল মডেলের যে প্রবলেম আছে, বায়াসনেস আছে এথনোগ্রাফি রচনার ক্ষেত্রে, সেটাকে দেখানোর চেষ্টা করছেন। এবং অনেক ক্ষেত্রে আরো যেটা মেল ইনফরমেন্ট যারা আছে তারা হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোলজিক্যাল যে রিসার্চগুলি সেগুলির সঙ্গে তো তারা যুক্ত অনেকেই, এবং ওরা ওভাবে মেল ওরিয়েন্টেড যে ডিসিপ্লিন যা শিখে এসছে এবং যেই নর্মের মধ্য দিয়ে গেছে তারই রিপ্রেজেন্টেশন ঘটাচ্ছে। ওয়েস্টার্ন কালচারের যেভাবে ম্যান যে বা ম্যানকাইন্ডকে যেভাবে প্রকাশ করা হয়, যেভাবে প্রেজেন্ট করা হয়, সেটাকেই বলা হচ্ছে। এবং দেখা যায় মেল ভিউই বা একজন পুরুষের দৃষ্টিভঙ্গি সোসাইটির দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়, ফিমেলের না। এবং একই সঙ্গে আর্ডেনার আরো কনক্লুশনে এসেছেন মেল বায়াসনেস আসলে খালি এথনোগ্রাফার কিংবা ইনফরমেন্টের কারণে হয় না, সেটা দুই পক্ষেরই হতে পারে। কারণ আমাদের ডিসিপ্লিনটার মধ্যেও মেল বায়াসনেস আমরা দেখতে পারি, যে ওমেন মডেল হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সাপ্রেসড হয়, এগুলি হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোলজিস্টদেরও এবং থিওরিটিক্যাল যে পারসেপশন বা আমাদের যে থিওরির মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা অ্যানথ্রোপোলজিস্টদেরও রিসার্চারদেরও সেটা হচ্ছে সেই বেড়ে ওঠার ক্ষেত্রে আমার অ্যানথ্রোপোলজিস্টদেরও একটা ব্যারিয়ার তৈরি করে ফিমেল বা ওমেন পারসেপশনটা শোনা, কান দিয়ে শোনা এবং ওটাকে তুলে ধরা। এর মানে হচ্ছে যে তারা সাইলেন্ট না, কিন্তু সোসাইটি তাদেরকে মিউটেড করেছে, সাইলেন্ট করেছে। ঠিক আছে, এই জন্য এই প্রবলেমটা আর্ডেনার আসলে উনি এই জন্যই আইডেন্টিফাই করে বলছেন যে অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ড ওয়ার্ক না, এটা কনসেপচুয়াল ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা তৈরি করেছে। থিওরি হচ্ছে গিয়ে আমাদের যে থিওরিটিক্যাল পারসেপশন আছে সেগুলি আমাদেরকে বলে দিচ্ছে আমরা কিভাবে কালেক্ট করব ডাটা, কি করব, কিভাবে দেখব, তারপরে ইন্টারপ্রেট কিভাবে করব, অ্যানালাইসিস কিভাবে হবে, কিভাবে আমরা প্রেজেন্ট করব ডাটা, যে ডাটা আসলে নিউট্রাল হয় না। এই কারণে আমাদের থিওরিটিক্যাল যে প্রবলেমগুলি আছে আর্ডেনার এই কথাটাই বলতে চাচ্ছেন। ফেমিনিস্ট অ্যানথ্রোপোলজি আসলে বলছেন না যে দে আর অ্যাডিং ওমেন টু দ্য ডিসিপ্লিন, বা মানে খালি ফিমেলদেরকে যে অ্যাড করা হচ্ছে বিষয়টা কিন্তু সেটা না। এটা হচ্ছে আমাদের যে কনসেপচুয়াল জায়গাগুলি আছে, অ্যানালাইটিক্যাল যে ইনএডিকুয়েসি আছে, অ্যানথ্রোপোলজির যে থিওরিগুলিতে আমাদের যে ডিসিপ্লিন হিসাবে আমাদের যে ড্রব্যাকগুলি আছে সেগুলি উত্তরণের কথা উনি বলছেন। এবং তবে আমাদের প্রশ্ন হচ্ছে আসলে আমরা এটা কিভাবে করতে পারি। ক্লিয়ার? জি ম্যাম। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? ঠিক আছে, এরপরের যে ধাপটা সেটা হচ্ছে ওমেন স্টাডি ইন ওমেন। আর্ডিনারি যে ভাবে উনি দেখেছেন, যেভাবে মডেলগুলিকে সমালোচনা করেছেন, অ্যানথ্রোপোলজিস্ট যেভাবে আসলে সোসাইটিকে দেখছে বা আমাদের যে কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল যে কনসেপ্ট বিল্ডিং এর জায়গাগুলি সেগুলিকে উনি প্রশ্ন করেছেন। তাহলে কথা হচ্ছে ফিমেল অ্যানথ্রোপোলজিস্টরা যেগুলি ওয়ার্ল্ডকে কি ডিফারেন্টলি দেখবে মেলদের চেয়ে, মেল কলিগদের চেয়ে? তাহলে কি তাদেরকে স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না? এবং এটা যদি এভাবে দেখা হয় অ্যানথ্রোপোলজি অফ ওমেন, তাহলে কি, তাহলে আরেক ধরনের ফিমেল বায়াসনেস কি তৈরি হবে না মেল বায়াসনেস এর মতোই?
যা করছে যা ভাবছে সেটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে যখন বড় করার চেষ্টা হবে, তখন কি সেটা আরেক ধরনের বায়াসনেস ক্রিয়েট করবে না? আবার ফিমেলরা যখন মেলদের কাছে যাবে, যে কোশ্চেন নিবে বা কিছু করবে, তখন কি হবে? এই জন্য হচ্ছে এটা আরেক ধরনের এডিকুয়েসি তৈরি করতে পারে। তারপর যদিও মানে উনি বলছেন যে এই ধরনের ওমেন স্টাডিং মেন যেমন আছে, তেমনি হচ্ছে কিছু কিছু জায়গায় কোনো কোনো ক্ষেত্রে একটা ডাউটও তৈরি হতে পারে। তারপরে হচ্ছে উনি বলছেন যে এই মানে এই বায়াসনেস গুলি থেকে উত্তরণের জন্য একজন অ্যানথ্রোপোলজিস্টকে অবশ্যই কি করতে হবে, ক্রিটিক্যাল রিফ্লেকশন দিয়ে এপিস্টেমোলজিক্যালি আসলে বুঝতে হবে এবং তাদেরকে লিখতে হবে। তারপরে হচ্ছে ওমেন ইন দ্য ঘেটো, এটা হচ্ছে কি আরেকটা পারসেপশন। মিল্টন, শাপেরো, তারপরে স্টর্টান, ওনারা হচ্ছে গিয়ে কিছু প্রবলেমের কথা বলেছেন প্রিভিলেজ স্ট্যাটাস ওমেন এথনোগ্রাফারদের ক্ষেত্রে রিগার্ডিং ওরা যেই মহিলাদেরকে নিয়ে গবেষণা করবে বা তাদের নিয়ে যে কাজগুলি করবে সেক্ষেত্রে ক্রিটিক্যাল রিফ্লেকশন এই ক্ষেত্রে যেই জায়গাগুলিকে বলছে, যে সমস্যাগুলিকে আইডেন্টিফাই করছে, সেটা তিন ধরনের। একটা হচ্ছে গেটোজাইজেশন, যে পসিবল ফরমেশন অফ সাবডিসিপ্লিন। এই বিষয়টা আর্গিউ করছে যে ফিমেল অ্যানথ্রোপোলজিস্টরা যখন কাজ করছে কোনো একটা ফিমেল পয়েন্ট অফ ভিউ, তারপরে হচ্ছে ওরা ফোকাস করছে না ফুল সোসাইটি আছে বা পয়েন্ট অফ ভিউ, খালি যখন এক কনসেন্ট্রেট করে বলার চেষ্টা করছে, তখন হচ্ছে সেগ্রিগেশনের একটা সমস্যা তৈরি হতে পারে বা একটা বিভাজনের একটা বিষয় তৈরি হতে হয়। এবং এই জায়গাটায় অনেক সময় বলতে পারে এরকম যে আরেক ধরনের বায়াসনেস তৈরি হতে পারে, যে এই কাজটা তো ফিমেলের, মেলের না। তারপরে তৈরি হতে পারে ফিমেল অ্যানথ্রোপোলজি, সেটা করে তো আমরা আরেক ধরনের সমস্যার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি ফেমিনিজমকে কিংবা অ্যানথ্রোপোলজি অফ ফেমিনিজমকে। এই কারণে হচ্ছে কি আমাদের ফোকাসের জায়গাটা হচ্ছে জেন্ডার, অন্য কিছু না। তারপরে হচ্ছে যারা হচ্ছে নির্দিষ্ট একটা কমিউনিটিতে কাজ করছে, গেটোজাইজেশন হচ্ছে কি একটা নির্দিষ্ট একটা কমিউনিটির কথা বলা হচ্ছে, কিন্তু মার্জিনালাইজেশনের ভয় আছে। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করা হচ্ছে যখন তারা একটা জায়গায় গবেষণা করছে, অ্যানথ্রোপোলজি অফ ওমেন যখন কোট আনকোট এরকম একটা অবস্থা তৈরি করে, তখন এটা এক ধরনের মার্জিনালাইজেশনের দিকেও নিয়ে যেতে পারে। কিন্তু আবার হচ্ছে গিয়ে আবার পুনর্মূল্যায়ন করে এই সাবজেক্টটা নিয়ে বা এই বিষয়গুলি নিয়ে আবার স্টাডি করতে হবে বা আবার নতুন অবস্থান তৈরি করতে হতে পারে। তারপরে হচ্ছে সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে আরেক ধরনের অ্যাকিউজিশন হতে পারে যে ওরা হচ্ছে সাবডিসিপ্লিনে পরিণত হবে না। অ্যানথ্রোপোলজি হচ্ছে গিয়ে আসলে ইন্টেলেকচুয়াল প্লুরালিজম বলতে যেটা বোঝায়, সেই জায়গা থেকেই অ্যানথ্রোপোলজিস্টরা দেখছে তাদের যেই ক্ষেত্র সেটা অনেক বিস্তৃত। ইকোনমিক অ্যানথ্রোপোলজি পড়েছেন, পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি পড়েছেন, কগনিটিভ অ্যানথ্রোপোলজি আছে, তেমনি থিওরিটিক্যাল পারসেপশন দিয়ে যাচ্ছেন, অ্যানথ্রোপোলজি অফ ডেথ নিয়ে আমরা পড়ছি, মার্কসিজম নিয়ে পড়ছি, হিস্ট্রি নিয়ে পড়ছি, সিম্বলিক অ্যানথ্রোপোলজি পড়ছি। তাহলে সমস্ত কিছু এই যে ইস্যুগুলি নিয়ে পড়ায় যে কনস্ট্রাক্টেড একটা জায়গা, সেটাতে আমরা ফিমেলকে কেন আলাদা করে ফেলবো, কেন আলাদা একটা জায়গা করবে? বিকজ ওখানে কি মেল কোনো অ্যানথ্রোপোলজি অফ মেল নাই। এই যে এই জায়গাগুলি, এগুলি হচ্ছে কি ক্রিটিক তৈরি করছে। এবং অ্যানথ্রোপোলজির সবচেয়ে ভালো জায়গা কি, সে মানে এই ডিসিপ্লিনটা সবসময় নিজেকেও প্রশ্ন করেছে, নিজের যে ড্রব্যাকগুলি আছে, নিজের যে ল্যাকিংসগুলি আছে, সেগুলি নিয়ে গবেষণা করেছে, সেগুলি উত্তরণের পথের দিকে ফোকাস করেছে। এই জন্য আমরা বলছি হিউম্যান অ্যাকশন, তারপরে সোসাইটি অ্যাজ এ হোল, এগুলিকে বোঝার জন্য অ্যানথ্রোপোলজি অনেক বেশি স্ট্রঙ্গার একটা পজিশন নিতে হবে।
তারপরে হচ্ছে দ্য ইউনিভার্সাল ওম্যান। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক জায়গায় অনেক সোসাইটিতেই আমরা কি দেখছি, ওম্যান অ্যাজ এ যদি আমরা ক্যাটাগরি করি, একটা সাবডিসিপ্লিনের হিসাবে যদি আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে, যে প্রিভিলেজ যে রিলেশনশিপ ফিমেল এথনোগ্রাফার এবং ফিমেল ইনফরমেন্টের মধ্যে ইউনিভার্সাল ক্যাটাগরি অফ ওমেনকে আমরা আসলে কিভাবে দেখছি। এই জন্য বলছেন যে কনস্ট্রাকশন, সোসাইটির যে কনস্ট্রাকশন, ম্যারেজ, ফ্যামিলি, হাউসহোল্ড, তারপরে হচ্ছে মোট কথা পুরোপুরি এম্পিরিক্যাল যে স্টাডি ওমেনের সেটার দরকার আছে। কারণ এই ইমেজ তো সোসাইটি তৈরি করছে। কালচার এবং হিস্ট্রিক্যালি হচ্ছে যে ক্যাটাগরাইজেশনটা হচ্ছে পার্টনার কিংবা অন্য অনেকের যেভাবে নেচার কালচারের ইস্যুটা নিয়ে বলেছেন, বায়োলজিক্যাল ডেফিনিশনকে বা বায়োলজিক্যাল ডিফারেন্সিয়েশনকে অনেকেই ব্রাউন কিংবা জর্ডানোভা যেভাবে বলছেন, তারা হচ্ছে যেভাবে বায়োলজিক্যাল মানে ডিফারেন্স দিয়ে অনেকেই মেল এবং ফিমেলকে জাস্টিফাই করার চেষ্টা করছে বা সোসাইটিতে তাদের অবস্থানকে যেভাবে বলার চেষ্টা করছে, সেটাও কতখানি কালচার টু কালচার ভ্যারি করে সেটাও বুঝতে হবে। ইউনিভার্সাল ম্যানের যেই কনসেপ্ট বা ইউনিভার্সাল ওমেনের যে কনসেপ্ট, সেগুলি এক অ্যানালাইটিক্যাল ক্যাটাগরিতে আসলে ভাবে হয় না। কারণ হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ওমেন বা মেল ডোমিনেন্স এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না। বায়োলজিক্যাল ডিফারেন্স সব সোসাইটিতেই আছে, কিন্তু বায়োলজিক্যাল ডিফারেন্স বিটুইন জেন্ডারের যে পারসেপশন সেটা কখনোই তুলে ধরতে পারে না। ক্রস কালচার এবং সোশ্যাল যে ক্যাটাগরি থেকে এটা সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থা তৈরি করে। তারপরে হচ্ছে থার্ড যে প্রবলেমটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এথনোসেন্ট্রিজম অ্যান্ড রেসিজম। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আমরা অনেক জায়গা থেকে দেখি যে ওয়েস্টার্ন যে কালচারাল বায়াসনেস, সেটা যেহেতু হচ্ছে গিয়ে ব্রিটিশরা বা ইউরোপরা অর্ধেক এক তৃতীয়াংশ পৃথিবীর মানে মানে কলোনি তৈরি করেছে, এই কলোনাইজেশনের ফলেও কিছু কিছু অনেক প্রভাব আমরা আমাদের সোসাইটিতে দেখতে পাই। স্টিল এখানটায় হচ্ছে গিয়ে আমরা সোসাইটির যে কনসেপ্ট সেখানটায় এথনোসেন্ট্রিজম এন্ড রেসিজমের যে ক্যাটাগরি সেটা অনেক ভালোভাবে দেখতে পাই। এখন বলেন এথনোসেন্ট্রিজম কি, রেসিজম কি? বলেন ম্যাম। এথনোসেন্ট্রিজম হচ্ছে স্বজাতবোধতা, যেটা হচ্ছে অন্যের কালচার থেকে নিজের কালচারকে বড় করে দেখা, শ্রেষ্ঠ মনে করে দেখা। বেসিক্যালি যেমন আমরা প্রথম দিককার সংজ্ঞাগুলোতে দেখি যে আদার কালচারকে আমরা প্রিমিটিভ সোসাইটি গুলোকে আমরা বন্য আদিম বলছি। এই যে ওয়েস্টার্ন যে ওয়েস্টার্নটা হচ্ছে সভ্য কিন্তু ওরা হচ্ছে আদিম বন্য, এভাবে যে ছোট করে দেখা সেটা হচ্ছে স্বজাতবোধতা বা এথনোসেন্ট্রিজম বলছি আমরা। রেসিজম রেসিজম বলতে বেসিক্যালি এই যে এখন মাঝখানে যেটা এসেছিল যে কালার অফ পিপল,